এই যে স্ক্রিনে যে লোকটা দেখতেছেন, এই লোকের কারণে আপকামিং ফ্লুসি 2026 তো চলতেছে এবং 26 আরেকটা আসার কথা চলতেছে, কিংবা 27-28 ইতালি ভিসার ফ্লুসিতে অনেক বড় একটা বাধা আসতে পারে বাংলাদেশের জন্য। দেখেন, আমি ভাবছিলাম যে 2026 হয়তো বাংলাদেশের লাস্ট রেড জোনে থাকবে, হয়তো 27-28 থেকে বাংলাদেশটা কান্ট্রিটা রেড জোন থেকে চলে আসবে, মানে রেড জোন থেকে সরে আসবে, কারণ বাংলাদেশ আস্তে আস্তে ভালো হয়ে যাইতেছে। এখন ইতালির গণমাধ্যম কর্মী ছদ্মবেশে একটা দোকানে গেছে। সেই দোকানের যে দোকানদার ছিল তিনি হলো বাংলাদেশি, তার নাম হলো বেলাল। যদিও তিনি আমার বয়সে বড়, আমি তাকে রেসপেক্টে কাকা বলি, বেলাল কাকা। তো বেলাল কাকার দোকানে একজন ইতালিয়ান টপ নিউজ পোর্টালে কাজ করে একজন তিনি ইমিগ্রেশন এবং বাংলাদেশে এই যে একজন লোক আনতে এত টাকা নেয়, 15,000-17,000 ইউরো নেয়, যেটা 2023 সালে নিউজ হয়েছে। এই জিনিসটা তিনি আর একটু গভীরভাবে ইনভেস্টিগেশন করার জন্য তিনি ছদ্মবেশে একজন মালিক হিসেবে একজন বাংলাদেশি দোকানের কাছে যায়। এখন বেলাল কাকারে ওই নিউজটা করতেছে, তিনি ছদ্মবেশের একজন মালিক সেই যা গেছে দোকানে, যে বেলাল কাকার কাছে, যে ভাই দেখ, তোরা তো বাংলাদেশ থেকে লোক আনিস, তোদের লোকও ভালো কাজ করে, সো আমি কিছু লোক আনাইতে চাই, তুই কি আইনা দিতে পারবি কিনা? বেলাল কাকা বলে, হ্যাঁ আমি আইনা দিতে পারবো। Vogliono portare qui in Italia parenti familiari dal Bangladesh. Sì, sì. Io sono un imprenditore. তোর এক একটা লোকের জন্য কয় টাকা নিবি তুই? ডিরেক্ট টাকা অফার করে, যেখানে একটা মালিক কখনোই টাকা চাইতে পারবে না। ইতালির এই যে ফ্লুসির যে জিনিসগুলো, এটা সম্পূর্ণ ফ্রি, এগুলোর খালি ডকুমেন্ট কিছু খরচ আছে, এইগুলো প্রয়োজন হয়। কিন্তু বেলাল কাকা ডিরেক্ট তাকে টাকা অফার করে, যে কত টাকা দেয়, হ্যাঁ কোয়ান্টি, un persone quanti? Prima quanto euro pagare prima? Un pazzo di quanto? মানে একজনের জন্য কত টাকা? তো ওই ইতালিয়ান সাংবাদিকটা বলে যে তুই কত দিবি? Quanto siete disposti a pagare per venire qui in Italia? Dimmi tu. 2,000-3,000, তুই কত দিবি? তো বেলাল কাকা বলে যে দেখ, নর্মালি আমরা 2,000 থেকে দেই, যদি তুই ইতালিয়ানের সকল কাগজপাতি নিয়ে আসতে পারোস, তাহলে আমি তোকে মাথা পিছু 3,000 ইউরো দিব। Quanto mi dai? Ho detto in testa 2000, ti do in testa 3000. 3.000 euro a persona. 1000 euro di più, basta che vengono per l'Italia, io ti do soldi, voi in testa 3000 euro. এইটা বেলাল কাকা বলছে। এখন এটা বেলাল কাকা বলার পর বেলাল কাকা তাকে শিখিয়ে দিতেছে যে দেখ, তো একটা লোকের জন্য 3,000 টাকা দিব, 3,000 ইউরো দিব, এবং কমিউনিটি থেকে যখন তোকে মেসেজ দেওয়া হবে কিংবা তোকে কল করা হবে, তুই শুধু বলবি সি সি সি, মানে এই লোকটা তোর প্রয়োজন। যেমন কমিউনিটি থেকে বলে এই লোকটাকে তুই আনতে চাস, হ্যাঁ এই লোকটাকে তুই আইনা কাজ দিবি, হ্যাঁ থাকার জায়গা দিবি, হ্যাঁ। বেলাল কাকা তাকে শিখিয়ে দিতেছে, ওই ইতালিয়ান সাংবাদিকে শিখিয়ে দিতেছে, তোকে যখন ফোন দেওয়া হবে তুই বলবি শুধু সি 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 সি। Quindi tu parli tutti quanti, bisogna... Tutti dici sì, 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 sì. Io parlo anche... হ্যাঁ, তারপরে লোক আনার পর তোর কাগজ করে দেওয়া লাগবে না, তোর কাজ দেওয়া লাগবে না, ওটা আমরা বুঝে নিব। Senza lavoro. Senza lavoro. Solo per venire in Italia. Va bene. তো এরকম ভাবে বেলাল কাকা তার সাথে ডিলে যায়। তো ইতালিয়ান সাংবাদিক ওইখান থেকে বের হয়ে আবার ছদ্মবেশে না, ডিরেক্ট একজন সাংবাদিকের পরিচয়ে আবার সেই বেলাল কাকার সামনে হাজির হয়। হাজির হওয়ার পর বেলাল কাকা তো তাদের দেখে পুরো অবাক হয়ে যায়। বেলাল কাকা তাকে চিনে না, বেলাল কাকা তার সাথে নাকি কোনো ডিলই হয় নাই। এখন ওইখানে তো এই যে গোপন ক্যামেরায় বেলাল কাকার সকল কথা রেকর্ড হয়ে গেছে। এখন বেলাল কাকা তাকে চিনতেছে না, জানতেছে না, অ্যান্ড বেলাল কাকা এটাও অস্বীকার করতেছে যে তিনি নাকি কোনো টাকার কথাই বলে নাই, কোনো লোক আনার কথা বলে নাই। Belal. Allora io mai parlato a te, io mai nessuno ha fatto così, nessuno... Non ci hai mai parlato con me. Mai parlato così. No, siamo sconosciuti. Hai perso la memoria, non ti ricordi più. পরে বেলাল কাকা এটা স্বীকার গেছে যে তিনি বলেছে, এবং তিনি তার বন্ধু বান্ধব আনার ক্ষেত্রে বলেছে। ইতালিতে ফ্লুসিতে আসতে কোনো টাকা প্রয়োজন হয় না, কারণ অল্প কিছু টাকা খরচ হয়, যে আপনার মার্কেটিং বললো, আপনার ডকুমেন্ট খরচ, উকিল আবেদন করে, এই অল্প কিছু খরচ। এই নিয়ে কিন্তু আজকে থেকে আরো 2-3 বছর আগে আমি ইন্টোরিয়াল একটা ভিডিও দিয়েছিলাম যে ইতালিতে আসতে খরচ এরকম হয়। ওই যে বেল্লাল কাকা আগে অফার করে দিয়েছে 2,000 ইউরো। এখন বেল্লাল কাকা যদি ওটা যদি কোনো আসল মালিক হয়ে থাকতো, তাহলে বেল্লাল কাকা কি করতো, বাংলাদেশ থেকে একটা লোক আনতো, তার থেকে নিত 20 থেকে 30 লাখ টাকা। হ্যাঁ, 20 লাখ টাকা তো নর্মালি নিত। হ্যাঁ, আইনা কাজ দিত না, এখন অধিকাংশ মানুষ আসতে কিন্তু কাগজ পায় না কিংবা কাজ পায় না, এটা স্বাভাবিক। হ্যাঁ, এখন এই যে এই বেল্লাল কাকার এই নিউজটা পুরো ইতালির হেডলাইন জুড়ে ছড়াই গেছে। আপনারা সবাই জানেন ইতালির সরকার জর্জা মেলোনি, তিনি তো আমাদের বাংলাদেশিদের পিছনে বসে আছে বাংলাদেশিদের ভুল ধরার জন্য। এর ভিতর বেল্লাল কাকা এই একটা ভুল করে ফেলছে, যেটা আমাদের আপকামিং ফ্লোসির ক্ষেত্রে হয়তো আমরা ব্লক লিস্টে থাকতেও পারি, এমন আছে আমরা আবেদন নাও করতে পারি। আমি হয়তো হাইসা কথা বলতেছি, বাট এটা আপনাদের জন্য একটা ব্যাড নিউজ, কারণ আমরা বাঙালিরা লোভ সামলাইতে পারি না, আমরা বাঙালিরা বুঝি না কোথায় কোন কথা বলতে হবে।
এখন একজন সাংবাদিক, একজন জার্নালিস্ট, তিনি ছদ্মবেশে একটা বাঙালির কাছে গিয়েছে, একটা দোকানদারের কাছে গিয়েছে যে দেখ আমি একজন লোক আনছি, তুই লোক এনে দিতে পারবি কিনা, এবং তিনি তাকে টাকা অফার করে, তুই কয় টাকা নিবি, আচ্ছা ঠিক আছে তুই 2,000 টাকা চাইছিস, আমি তোকে 3,000 টাকা দেবো লোক আইনা দিতে পারলে। মানে বেলাল কাকা 1,000 টাকা বেশি বলে। এখন আপনারাই বলেন যে বাংলাদেশে আপকামিং ফ্লুসি যখন আসবে তখন কি ভালো কিছু বয়ে আনবে? এখন আপনার 15 লাখ 20 লাখ টাকা দিয়ে আসতেছেন, এটা গোপন থাকা ভালো, এটা ওপেনলি আইনেন না। হ্যাঁ, কারণ হ্যাঁ দেখেন, বাংলাদেশ থেকে ডিরেক্ট ইতালি ভিসার আবেদন করা যায় না। এটার জন্য কি হয়, যে ধরেন এই যে আমি ধরি, এই যে 3টা আঙ্গুল, ধরেন এটা বাংলাদেশ, এটা হলো ইতালি। হ্যাঁ, আমি দেখেন এটা বাংলাদেশ, এটা হলো ইতালি। এখন এই যে বাংলাদেশ থেকে ইতালিতে আবেদন করতে হলে আবেদন করতে হয় ইতালি থেকে। এখন মাঝখানে একজনকে ধরতে হয় যে ইতালিতে থাকে। তো এখন আপনি বাংলাদেশে আছেন, আপনি তো ডিরেক্ট এখানে মালিক খুঁজে পাবেন না, কিংবা উকিল খুঁজে পাবেন না যে আপনার জন্য মালিক কি করে। এইটার জন্য কি হয়, মধ্যস্থতাকারী করতে হয়। এখানে 2-3টা মধ্যস্থতাকারী হয়। দেখা যায় আপনি আপনার এলাকার একজনকে ধরছেন, তিনি ইতালিতে থাকে, আরেকজনকে ধরছে, উনি আবার ইতালি কোন এক মালিককে ধরছে। তো এই যে 3টা 4টা হাত বদল হইতেছে। এই জন্য সবাই দেখেন, একটা ভিসা প্রসেসিং করে সবাই যদি 3 থেকে 4 লাখ টাকা লাভ করে, তো যদি 3টা হাত বদল করা হয়, 3 থেকে 9 লাখ, 9 লাখ টাকা তো এমনি আপনার তাদের লাভের অংশে চলে যাইতেছে। তারপর আপনার ভিসার আবেদন খরচ আছে হয়তো 1 থেকে 1.5 লাখ, আপনার টিকিট খরচ আছে, তারপর বাংলাদেশ ভিএফএস গ্লোবাল খরচ, ইন টোটালে মিলে আরো 2 লাখ 3 লাখ টাকা ধরেন, তো 13 থেকে 14 লাখ টাকা এমনি চলে যাইতেছে। তারপর যদি আরো 3-4টা মাধ্যম, আরো একটা মাধ্যম বেশি হয়ে যায়, তাহলে তো 20 লাখ 30 লাখ টাকা। আর এখন চিন্তা করে কি, সবাই চিন্তা করে কি যে একটা লোক আইনেই 5 থেকে 7 লাখ টাকা লাভ করবো। হ্যাঁ, আমি তো ভিতরে কথা বলতে আমি তো ভয় পাই না। হ্যাঁ, তো এই জিনিসটা একটু সতর্ক থাকবেন ভাই। দেখেন, আমি সবসময় বলি যে আপনার ইতালিতে ফ্যামিলি কেউ না থাকলে দয়া করে ভিসা আবেদন করেন না। কারণ আপনার টাকা এখন আপনি পানিতে ফেলবেন না, হ্যাঁ দালালে দিবেন না এজেন্সি দিবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি সবার সাথে একটা কথা বলে রাখি, আমি নাইম খান, আমি ইতালি ভিসা প্রসেসিং করি না। আমি আপনাকে ইতালি গাইডলাইন দিয়ে থাকি, যেটা যখন কোনো ফ্লুসি আসে সেটা নিয়ে আমি আপনার সামনে কথা বলি। আমি জানি এই ভিডিওর নিচে অনেক অনেক মন্তব্য করবেন, অনেক কিছু বলবেন, আই ডোন্ট কেয়ার ভাই। কারণ আমি সত্যর পথে কথা বলতে পছন্দ করি, এবং দিন শেষে আল্লাহকে ভয় করি। কারণ মরার পর আমাকেও কবরে যাইতে হবে, এবং সো এইসব কাজ করতে চাই না, এবং আদম ব্যবসায় আমি কখনোই করব না। সো যারা আমাকে মেসেজ দেন ভিসা পোস্টিংয়ের জন্য, আশা করি এরপর আজকের পর থেকে মেসেজ দিবেন না। আর এই বেল্লাল কাকার যে বিষয়টা আছে, তিনি তো একটা অঘটন ঘটায় দিছে। এখন দেখা যাক সামনে ইতালি ফ্লুসিতে কত বড় একটা বাধা চলে আসে। আশা করি আসবে না, তারপরও আল্লাহ আল্লাহ একটা ভয় থাইকা যায়। কারণ ইতালি গভর্নমেন্ট এর আগেও 15,000 ইউরোর একটা কথা বলছিল ইতালি জর্জা মেলোনি, যে ইতালিতে আমরা বাংলাদেশে আসতে গেলে 15,000 ইউরো দিয়ে আসতে হয়। তো সেটা নিয়ে অনেক কিছু সিনক্রেট ক্রিয়েট করছে, এবং সেটার পর থেকে কিন্তু বাংলাদেশ মানে রেড জোনে হয়ে আবেদন করে, ব্লক লিস্ট না, রেড জোনে হয়ে আবেদন করতে হয়। ওই জিনিসটার কারণে যে ওই যে 15,000 ইউরো লাগে একটা বাংলাদেশে আসতে, যেখানে এই জিনিসটা অনেকটা কস্টলি কম, 1 থেকে 2 লাখ টাকার ভিতর কমপ্লিট হয়ে যায়, 3 লাখের ভিতর কমপ্লিট হয়ে যায়। সেখানে তারা 18 থেকে 20 লাখ টাকা দিয়ে আসতেছে। এটা যখন জানে তখন থেকে আমাদেরকে রেড জোনে রাখা, আমাদেরটা ম্যানুয়ালি যাচাই করা হয়। এই যে আমাদের প্রতিটা আবেদন উঠতে এত টাইম লাগে কি জন্যে, যে আমাদেরটা ম্যানুয়ালি যাচাই করা হয়, আমাদেরটা এআই দিয়ে ওঠে না। অন্য সব দেশেরগুলোটা এআই দিয়ে ওঠে। 3 থেকে 4টা দেশ আছে যাদেরটা ম্যানুয়ালি যাচাই করা হয়, একটা হিউম্যান, একটা মানুষ যাচাই করে, যে কারণে একটা সময় লাগে। তো আমি জানি না এই বোমটা, এই বেলাল কাকার এই বোমটা ফাটানোর পর ইতালি গভর্নমেন্ট আবার নতুন কি আপডেট আনে বাংলাদেশিদের জন্য। তো যদিও কোনো আপডেট আনে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। তো সবাই দোয়া করেন যাতে এরকম কোনো কিছু না হয়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলতেছিলাম, এবং ইতালির যে কোনো আপডেটে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এখানে কিন্তু যে কোনো আপডেট, অনেক সময় আমি সময় পাই না ভিডিও বানানোর জন্য, আমরা এখানে আপনাদেরকে আপডেটটা দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।